বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র এই মেজাজটা থাকবে তো নির্বাচনের পরেও? ভাই, মেজাজটাই তো আসল রাজা। আমি রাজা নই, আমি রাজাও নই, যুবরাজও নই। আমাকে লড়ে খেতে হয়েছে আগেও, এখনও লড়েই জিততে হবে। লড়ে জিতবো, কোনো ব্যাপার না। আর যেটা তুমি আগে বললে যে ওই সব ইকুয়েশন যে ব্যাপারগুলো, আগের বার ইকুয়েশন হোক আমার মানে কি বলবো, সব মিলিয়ে জেতা হোক, হ্যাঁ, সেটা একটা অন্য পিকচার ছিল। এবছর একটা অন্য পিকচার, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদাভাবে, আলাদা আলাদা গ্রাউন্ডে, আলাদা আলাদা সিচুয়েশানে, আলাদা আলাদা বোলারের এগেনস্টে সেঞ্চুরি করার তো আলাদা মজা আছে। ক্রিকেট তুমি আমি সবাই খেলেছি। আলাদা আলাদা গলিতে, আলাদা আলাদা কাঁচকে টার্গেট করে ভাঙার মধ্যে একটা আলাদা মজা আছে। তো হোক না, ব্রিং ইট অন, নো প্রবলেম। আগের বার বংশগোপালবাবুর একটা বিরাট ভোট পেয়েছিলেন। এইবার লেফটরা অনেকে মনে করছেন তুলনামূলকভাবে দুর্বল। তাহলে সেই ভোটটা তো যদি না কাটতে পারে লেফটরা, তাহলে কি আশঙ্কা থাকছে না? কার? আমার? আমি তো বলছি আমার হারার একমাত্রই কারণ হতে পারে সেটা হচ্ছে যে কাজ করেছি বলে। সেটার কোনো সম্ভাবনা নেই, সেটার কোনো সম্ভাবনা নেই। আমি ভবিষ্যৎবাণী করি না, আমি লজিক্যালি দেখছি যে কী কী কারণে আমি স্ট্রং পজিশনে আছি। হ্যাঁ, বা কর্মীদের মধ্যে এই যে দিদির বাকি এমপিরা কেউ কোনোভাবে আমার পাশে সব কটাকে অ্যাড করলেও আমার পাশে দাঁড়াতে পারবে? টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানে আমি বাইরে থেকে যে কেন্দ্র থেকে টাকা এনে যেভাবে কাজ করেছি, একজনও দাঁড়াতে পারবে? আমি তো ওপেন চ্যালেঞ্জ বলছি, শ্বেতপত্র প্রকাশ করুক ভোটের আগে। পারবে? পারবে না। অল ইন্ডিয়া বেসিসে টপ 15-এর মধ্যে আমি আছি। ইন টার্মস অফ কতটা বাইরের থেকে পয়সা আমি তো এক্ষুনি হিসেবেই দেখিয়ে দিলাম। 60 কোটি টাকার ইএসআই হসপিটাল, 60 কোটি টাকার আমাদের রেলওয়ে ওভারব্রিজ, তাছাড়া সব তো প্রথম পাসপোর্ট সব কিছুই তো ওখানেই করে দিয়েছি আমি। এবারে আমার কথা হচ্ছে যে লেফটের ভোট তৃণমূলের দিকে কি যাবে সেটা তো তোমরা টিভিতে দেখাবে, আমি দেখব। যাই হোক, এরকম ভোটের পর এরকম এক্সিট পোলের সন্ধ্যাবেলায় তোমাকে আমরা চাই সেদিন। হ্যাঁ, তার কারণ সন্ধ্যাবেলা এক্সিট পোল হবে না, ইট কুড বি মাই রি-এন্ট্রি পোল। ওয়াই এক্সিট? বাহ। আচ্ছা, একটা প্রশ্ন ঘুরছে মাথায়, অনেকক্ষণ ধরেই ঘুরছে। বাবুল সুপ্রিয় কাজ করেছেন, বাবুল সুপ্রিয় টাকা এনেছেন, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কিন্তু এই বাবুল সুপ্রিয় জায়গায় অন্য কেউ হলে এত কম সময় অন্য কোনো এমপি কি আদৌ এই সুযোগগুলো পেত? এটা তো বলিউডের গ্ল্যামারের সুযোগে আপনি বেরিয়েছেন, মানে তুমি বেরিয়ে গেছো, এটা কি নয়? সুযোগটা এই যে বাইরে টাকা নিয়ে আসা, নিজের কেন্দ্রে টাকা নিয়ে আসা, বা রাজ্যের জন্য টাকা নিয়ে আসা, বা নিজের মন্ত্রকে কাজ করানো, এটা তো বলিউডের গ্ল্যামারের জয় হয়েছে। এটা কি বাবুল সুপ্রিয়র জয়? প্রত্যেকটা মানুষেরও তো প্লাস এবং মাইনাস পয়েন্ট থাকে, আমারও মাইনাস পয়েন্ট আছে। বলিউডটা আমার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মারাত্মক প্লাস পয়েন্ট, আবার কিছু কিছু জায়গায় ডেফিনেটলি মাইনাস পয়েন্ট। হ্যাঁ, তো সেটা সফট টার্গেটও অনেক সময় আমি হয়ে যাই, কারণ আমার ফেসবুক টুইটারের পুরনো পোস্টে অনেক রকমের মজার মজার জিনিস আছে যেটা তুমি পলিটিশিয়ান হিসেবে করতে পারো না, লোকে সেগুলো নিয়ে আসে। কিন্তু আমি তো নির্ভেজাল কাজ করেছি। বাকি যে মন্ত্রীরা, তাদের সঙ্গে তো আমার আগে আলাপ ছিল না। আমি যে বলছি আসানসোলে যাত্রী নিবাস, যা মানে এত লোক রাত্রিবেলা আসানসোল স্টেশনে, এক রাজধানী, প্রথম যখন রাজধানী করে আমি দিল্লি ফিরি, তখন আমি দেখেছিলাম প্ল্যাটফর্মের ওপর লোকে শুয়ে আছে, মানে পাগলের মতো এপাশ থেকে ওপাশ সব শুয়ে আছে। তারা বিভিন্ন জায়গা থেকে এসছে, কত মানুষ রুগী, তারা চেন্নাই যাবে, যাবে, শুয়ে আছে। আমার দেখে মনে হয়েছিল যে এরকম কি হওয়া যেতে পারে না, একটা যাত্রী নিবাস হলো। হ্যাঁ, তার প্রত্যেকটা প্ল্যাটফর্মে টয়লেট হলো, পরিষ্কার টয়লেট হলো, ওয়েটিং রুম হলো। হ্যাঁ, এগুলো কি করা যেতে পারে না? আসানসোল স্টেশনটা কি একটু সাজানো যায়? আমি বোলপুরে কথা বলে কলাভবন থেকে 4 জন শিল্পীকে নিয়ে এসেছিলাম আসানসোল স্টেশন দেখার জন্য। এটা তো সংবাদপত্রগুলো লেখে না, বিকজ দিদি অ্যাডভার্টাইজমেন্ট দেয়। যে কাগজে দিদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেয় সে কাগজে লেখা হয় না। তো করেছি। তারপরে আসানসোল স্টেশনে এখন গিয়ে দেখো, আমি পীযূষ গোয়েলকে যখন বলেছিলাম যে এটা আমার যাত্রী নিবাসের আইডিয়া, যে একটা ফুড কোর্ট হবে, সেখানে ঘর থাকবে, কি যে ভাড়া দিয়ে থাকতে পারবে সে ভাড়া দিয়ে থাকতে পারবে, বাকি প্রতিটা প্ল্যাটফর্মেতে এসি ওয়েটিং রুম হবে। একবার গিয়ে দেখো, এয়ারপোর্টের চেয়ার লাগানো আছে, এই যে পেছনে হয় বলে পেছনে যায় সেরকম চেয়ার লাগানো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। নতুন আসানসোল ব্রিজের বাইরে থেকে, স্টেশনের বাইরে থেকে টোটাল যে লুকটা, সেটা যখন প্রথম টুইটারে দেওয়া হয়, পীযূষ গোয়েল 1 মাস আগে সেটাকে রিটুইট করে যে লুক অ্যাট হোয়াট দ্য আসানসোল স্টেশন লুকস লাইক টুডে, প্রাউড অফ দ্য পিপল দেয়ার। তো কাজগুলো তো আমি করেছি। এবারে সেটা যদি, তার জন্য আমাকে যদি মানুষের কাছে দৌড়তে হয়, যেমন হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেছে, এগুলো কি আমার দোষ? 6,000 কোটি টাকার লস
আমি বাবুল সুপ্রিয় একা সেটাকে কী করে বদলে দেবে? সেই 6,000 কোটি টাকা অরুণ জেটলি নিজে বলেছেন যে ভাই 6,000 কোটি টাকা আমি যদি তোমায় দিই বা হিন্দুস্তান কেবলসকে বন্ধ করার জন্য, চালু করার জন্যে, তাহলে সেটা একটা কালো গর্তের মধ্যে টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে, তাতে ওই গর্তটা বুঝবে, নতুন ইমারত তৈরি হবে না, তার জন্য আরও 6,000 কোটি টাকা চাই। তো আমি সেখানে কী করে করবো? হয়নি, কোনোভাবেই হিন্দুস্তান কেবলসকে রিভাইভ করা যায়নি। আমি যখন প্রধানমন্ত্রীকে এটা নিয়ে বলতে গেছিলাম, উনি বলেছিলেন বাবুল ऐसा देश नहीं चल सकता है, अगर वहाँ तुमको लोग तुम्हारे अगेंस्ट में वायलेंट वो कर रहे हैं, प्रोटेस्ट कर रहे हैं, तुम्हें फेस करना पड़ेगा, दैट इज द पॉलिटिशियंस जॉब, टॉक टू देम, कन्विंस देम। আমি কি করেছি 2007-এর পে স্কেলে যাতে সবাই ভালো ভিআরএস স্কিম পায় বা মাইনের তাদের যাতে পুরোটা তাদের দিয়ে দেওয়া হয়। কথা বলতে বলতে চাও চলে এসেছে। আমি আবার চায় চিনি খাই না, সুতরাং কোনো ভয় পাবেন না, টাফ টক কোনোভাবেই সুইট টক হবে না। আমি একটা প্রশ্ন করতে চাই, বাংলার সাম্প্রতিক ইতিহাসে বা দেশের রাজনৈতিক ইতিহাসে আসানসোলে এমপি তিনি কোনো রকমভাবে কয়লা মাফিয়া বা কয়লার টাকা পান না, এটা তো হয় না। আপনার ক্ষেত্রে কি সত্যি কোনোভাবে কয়লা মাফিয়া বা কয়লার সঙ্গে যোগ নেই? হয়েছে কোনোভাবে, এর ফার্স্ট টাইম হয়েছে, কোনো যোগ নেই। একটা লোককে নিয়ে এসো, একটা লোককে নিয়ে, ইনফ্যাক্ট আমি তো কেস লড়ছি ভাই, আমি তো এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, তার কারণ কেস লড়ছি। আমি একটা ইন্টারভিউতে পরিষ্কার বলে দিয়েছিলাম যে মানুষ এক্স্যাক্টলি জানে কত তারিখে কোন মাফিয়া, এই তো 3 দিন আগেও একটা টুইট হয়েছে, কিন্তু ভারতবর্ষের মাফিয়া না কোন মাফিয়া কাকে টাকা দেয়, কী নম্বরের গাড়ি আসে টাকা নিয়ে যায়, পরিষ্কার নাম দিয়ে দিয়েছিলাম। তার এগেনস্টে আমার এগেনস্টে ডিফ্যামেশন কেসও হয়েছে, হ্যাঁ ডিফ্যামেশন কেসও হয়েছে, সেই কেস আমি লড়ছি। আমাকে কমেন্টটা উইথড্র করতে বলা হয়েছিল, আমি বলেছি উইথড্র করবো না, দরকার হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি যাবো। হ্যাঁ, তো সেগুলো করছি, নিশ্চয়ই আমার সাহস আছে বলে। রোজ ভ্যালি সারদা নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমি প্রচুর শো করেছি রোজ ভ্যালি সারদার হয়ে, বাট বাকি বম্বের সমস্ত আর্টিস্টরা যেভাবে রোজ ভ্যালি সারদার হয়ে এন্টারটেনার হিসেবে কাজ করে পয়সা নিয়ে গেছে, যেভাবে শাহরুখ খান রোজ ভ্যালিকে বুকে লিখে টাইটেল স্পন্সর হিসেবে কেকেআরের হয়ে খেলেছে, তারা জেতার পর দিদি পাবলিক মানিতে ওদের সোনার চেন দিয়েছেন, আমিও তাই, আমি মোটেই দেবো না। যদি বাকি সমস্ত বম্বের আর্টিস্টদের বলা হয় যে গরিব মানুষের টাকা চুরি করে এরা শো করেছে, সমস্ত টাকা ফেরত দিয়ে দাও, আমি রোজ ভ্যালির থেকে চেক কত টাকা পেয়েছি চেকে সব আমার অ্যাকাউন্টেতে আছে, পাই মিটিয়ে দেবো। কিন্তু সেটা শুধুমাত্র বাবুল সুপ্রিয় নয়, সেক্ষেত্রে যারা যারা করেছে, সে আশা ভোঁসলে থেকে শান, শ্রেয়া ঘোষাল থেকে অমিতাভ বচ্চন, যারা করেছেন ইনক্লুডিং শাহরুখ খান, রোজ ভ্যালি স্পন্সরিজ, টাইটেল স্পন্সর, কোটি কোটি টাকার পাবো, আমরা তো লাখিনি। সেই টাকা সবাই ফেরত দিক, সেই ফান্ড তৈরি হোক এবং তাতে মানুষের টাকা ফেরত দেওয়া হোক, আমার কোনো আপত্তি নেই। আই উইল লিড দ্য প্রসেস, আই উইল পার্সোনালি রাইট লেটার্স যে এই টাকাগুলো গরিব মানুষের টাকা, চুরি করার টাকা, সবাইকে রেমুনারেশন দেওয়া হয়েছে, টাকাগুলো ফেরত দেওয়া হোক। এবং সেই লেটার শাহরুখ খানের কেকেআরকেও লেখা হবে, টাকাটা ফেরত দিন। সেই টাকাটা যেরকম কোর্টের এসক্রো অ্যাকাউন্টে যাবে, তার থেকে যত মানুষ, আমি পরিষ্কার বলছি। আর সৌগত রায়ের মতো একজন প্রবীণ একজন শিক্ষিত একজন মানুষ গলায় বাবুল, তাপস পাল গ্রেপ্তার হয়েছে বলে বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করুন, সেটা নিয়ে আপনি সারা দিল্লি ঘুরে বেড়াবেন আরও 25টা এমপিকে নিয়ে, আর বাবুল সুপ্রিয় ভয় পেয়ে টাকা ফেরত দিয়ে দেবে, অত সোজা বান্দা আমি নই ভাই। হ্যাঁ, তো তাহলে কি আপনি স্বীকার করছেন আপনি রোজ ভ্যালির টাকা নিয়েছিলেন? বলছি তো, এন্টারটেনার হিসেবে সবাইকে পেমেন্ট দেওয়া হয়েছে, আমিও নিয়েছি। বহু বছর আগে চিঠি লিখে জানানো হয়েছিল কংগ্রেস সরকারকে যে এরা চিটফান্ডে করছে। তৃণমূল কংগ্রেস এসে বলছে যে এটা নাকি বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল। খুব ভালো কথা ভাই, বামফ্রন্ট আমলে একটা গাছ শুরু হয়েছিল, তুমি এসে অ্যাসিড দিয়ে গাছটাকে পুড়িয়ে দাও না, তুমি জল দিয়ে সেটাকে লালন পালন করে বড় করলে, নেতাদের বাড়িতে বিয়ে বাড়িতে 10,000 টাকা প্লেটের 1 ফুট সাইজের চিংড়ি মাছ খাওয়ালো হলো, আর তারপরে তুমি টাকা মানুষকে ফেরত দেবে না, আর পুলিশের সঙ্গে আইপিএস অফিসারের সঙ্গে ধর্নায় বসবে কেন? না সিবিআই তদন্ত করছে বলে। আরে বাবা, সিবিআই তদন্ত করছে 20 লক্ষ মানুষের 40,000 কোটি টাকা চুরি করা হয়েছে বলে। মানুষের গণতন্ত্রের অধিকার, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিজেপি একদম অটল। তাতে যে যা বলছে বলতে দিন। If everyone in Trinamool Congress is talking against you, you are definitely doing something right. আমি সারা ভারতবর্ষে এরকম কোনো রাজনৈতিক দল নেই, এমনকি মিডিয়ার মধ্যেও এক বৃহৎ অংশের মিডিয়া তারা চলে কয়লার টাকাতে, গরুর টাকাতে, চোরাচালানকারী টাকাতে, বালি খাদানের টাকাতে। সেখানে বাবুল সুপ্রিয় আসানসোলের এমপি হয়ে কোনোভাবে কোল মাফিয়াদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরে ভাই, কোল মাফিয়াদের এগেনস্টে বলেছি বলে তো আমার বিরুদ্ধে কেস চলছে। সেই কেস আমি উইথড্র করিনি বলে কন্টেম্পট অফ কোর্ট আমার বিরুদ্ধে করেছে কে? অভিষেক ব্যানার্জি, নামটাও বলে দিলাম। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা সাবজুডিস মামলা, কোর্টে বিচার চলছে, সেই জন্য আমি বেশি ডিটেলস বলবো না।
আমি এটুকুনি বলবো যে আমি পাবলিকলি বলেছিলাম যে কোন কয়লা মাফিয়া সব মানুষ জানে, প্রত্যেকটি মানুষ আসানসোলে জানে, আমার ক্যাম্পেন করার দরকার নেই যে কোথায় কোন কয়লা মাফিয়া আছে। এবং সেই কয়লা মাফিয়া আমি দুবার সিআরপিএফ চেঞ্জ করেছিলাম, যদি আমার টাকা নিতেই হতো আমি কেন চেঞ্জ করব ভাই? গরু পাচারের টাকা যদি আমি নিতাম তাহলে গরু পাচার হচ্ছে তাদেরকে ধরার জন্যে কসাইখানা মলয় ঘটকের কনস্টিটিউন্সির মাঝখানে কসাইখানা চলছে, জায়গাটার নামই হচ্ছে কি যেন কসাইপাড়া, এবং ওই সময়টাতে নালার মধ্যে দিয়ে একবারে রক্তের বন্যা বইছে, হাড় পোড়ানো হচ্ছে, তাতে পুরো জায়গাটার মানে কি বলে দূষণ হচ্ছে। সেইটা এত বছর ধরে চলে আসছে কোথায় না পশ্চিমবঙ্গের আইনমন্ত্রীর কনস্টিটিউয়েন্সির ঠিক মাঝখানে। পরশুদিন একটা 3-4 দিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে আমি যা রাস্তা দিয়ে যাচ্ছি দেখে একটা বিরাট বড় কয়লার লরি, দেখেছো নিশ্চয়ই তুমি, বিশাল লরি, তাতে কয়লা বোঝাই করা হচ্ছে, চোরাচালান কয়লা। যেই আমি ওই জায়গা দিয়ে যাচ্ছি পড়ি কি মরি বলে একদম লরি ফেলে সব দুদ্দার করে বনের মধ্যে ঢুকে চলে গেছে বারাবণী অঞ্চলে। আমি নামলাম, চাবিটা নিলাম, লরিতে নিজে উঠলাম, তালার চাবিটা খুললাম, পকেটে নিয়ে তারপরে আমার একটা ক্যাম্পেইন ছিল, সেখানে বললাম ভাই হ্যাঁ যে যদি হিম্মত থাকে, না যদি হিম্মত থাকে চাবিটা আমার থেকে নিয়ে যেও। পুলিশ আসানসোল সাউথ পুলিশ স্টেশনে সঙ্গে সঙ্গে আমাদের বিজেপি প্রেসিডেন্ট লক্ষণ গড়াই কমপ্লেন করে দিল, চোরেরা আমার থেকে চাবিটা ওদের, তবে চাবিটা আমার পিএসও যে তাকে আমি দিয়ে দিয়েছিলাম, চাবিটা নিয়েও যায়নি, তার দিয়ে বা কিছু দিয়ে খুলে লরি নিয়ে তারা পালিয়ে গেছে। যদি পুলিশ মানে সর্ষের মধ্যে ভূত না থাকতো তাহলে আমার কমপ্লেন করার সঙ্গে সঙ্গে তো ওই লরিটা ধরা হতো, সেটা চলে গেল কেন? আমরা দুষ্টের বিনাশ করছি ভাই, এটা যদি এনকে সোলের ডায়লগ মনে হয় কোনো আপত্তি নেই। আবার আসানসোলে একটা খুব বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ভেতরে ভেতরে এই রকম যাকে বলা হয় ইললিগাল মাইনিংয়ের জন্যে, অর্থাৎ বেআইনি খনন কার্যের জন্য শহরের ভেতরের অংশটা ফাঁপা হয়ে যাচ্ছে, যে কোনো দিন বসতে পারে। এটা চিন্তা করায়, ভাবায়? ভীষণভাবে ভাবায়, এবং এটা নিয়ে আমার সঙ্গে পীযূষ গোয়েলজির কথাও হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন ইসিএল বা সিসিএল মানে ঝাড়খণ্ডের অঞ্চলে তারা যখন কয়লা খনি যখন নিজে থেকে কয়লাটা বার করে, তখন তার মধ্যে একটা সায়েন্টিফিক একটা বেস থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ইরেসপন্সিবল কাজ হয় না। তারা যখন খনিগুলোর থেকে যখন কয়লা বার করা হয়ে যায়, সেগুলোকে সোলিং না কি বলে, বালি দিয়ে ভরে দেওয়া হয়, সব কিছু করে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু যখন তার মধ্যে ইলিগাল দুপুরবেলা বিকেলবেলা একটা পার্টিকুলার স্লট আছে, সেই সময় 3 ঘন্টা ছেড়ে দেওয়া হয়, নে ভাই হরিল লুট, যে যাবি সাইকেলে করে, ভিডিও তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যে পাবে সাইকেলে বড় বড় করে থলে করে তারা কয়লা নিয়ে আসছে বাড়ির বাইরে, সেটাকে জ্বালাচ্ছে, কাঁচা কয়লা না কি বলে, সেটা খানিকক্ষণ জ্বললে নাকি পাকা কয়লা হয়, সেটা তুলে এবারে তারা এই লরিগুলোকে বিক্রি করে, যারা একটাকে আমি ধরেছিলাম। তো সেই ইলিগাল খনিতে হামেশা মানুষ মারা যাচ্ছে, ধস নামছে, কারণ ওই ইলিগাল মাইনিং লাইনটা তো সাইন্টিফিক ওয়েতে হয় না। তারা খুঁড়তে খুঁড়তে চলছে, কয়লা খুঁড়ছে, কয়লা বেরোচ্ছে, ভেতর থেকে হয়তো হিরেও বেরিয়ে যেতে পারে, তো হীরা নেবে নাকি, চলছে খোঁড়া, তো সেটা আটকানোর দায়িত্ব তো ডেফিনেটলি পুলিশের, করছে না কেন? যার ফলে ডেফিনেটলি বহু একটা বিরাট বড় বিস্তীর্ণ অঞ্চল আছে যেখানে মাটির তলাটায় কোনো সাপোর্ট নেই, যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলটা ধসে পড়তে পারবে, বহু বাড়ির মধ্যে ফাটল দেখা যাচ্ছে। কই আমি তো এখনও অবধি শুনলাম না যে স্টেট গভর্নমেন্ট বা আসানসোল মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমি ওখানকার এমপি, আমি ওখানকার মন্ত্রী, কই আমার কাছে কোনো ডেপুটেশন নিয়ে আসা হলো, বা আমাকে ছেড়ে দিন, দিল্লিতে কোথাও কোনো ডেপুটেশন নিয়ে যাওয়া হলো যে এটা নিয়ে আলোচনা করা হোক, কয়লা মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হোক, কেন করা হলো না? বিকজ দিদির ডিকট্যাট আছে, উনি রেকর্ড করেছেন আন্ডার সেক্রেটারি লেভেল অবধি, আজ পর্যন্ত কোনো দিন হিস্ট্রিতে হয়নি, মুখ্যমন্ত্রীর চিঠি গেছে যে ভাই পারমিশন ছাড়া তোমরা কেউ কেন্দ্রের কোনো অফিসার বা মন্ত্রীর সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না। সমস্ত এমপিকে ডেকে জিজ্ঞেস করুন তো, তারা লুকিয়ে আমার কাছে অনেক কাজের জন্য বলেছে ভাই এটা একটু দেখে দাও, কিন্তু অফিসিয়ালি আমাকে কেউ একটা লেটার লিখেছে কিনা, কোনো লেটার অফিসিয়ালি আমার কাছে আছে কিনা? তৃণমূলের এমপিরা লুকিয়ে আপনার সঙ্গে যোগাযোগ রেখেছেন? কেন রাখবে না? সবাই তো আমার বন্ধু, তার মধ্যে বহু মানুষ আমার কলিগ, আর আমি তো কারোর সঙ্গে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কারোর সঙ্গে করিনি, এবং তারাও তো এসেছেন কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। কিন্তু অফিসিয়ালি কেউ লেটার লিখতে পাচ্ছে কি? অফিসিয়ালি লেটার কি কেউ লিখতে পারছে না, কারণ লিখলেই চাকরি চলে যাবে। একজনই এখানে হর্তা, একজনই বিধাতা, একজনই কর্তা বা কর্ত্রী। পানাগড়ে এত বড় একটা সেনা ছাউনি আছে, তাদের একটা নর্মাল একটা রুটিন একটা প্রক্রিয়া চলছে, এত বছর ধরে হয়ে আসছে। উনি সারা রাত নবান্নে কাটালেন যে এখানে নাকি অমিত শাহ নাকি সেনা কু করছে। আরে ভাই আমরা কি পাগল? এই এত জায়গায় তো বাইপোল হয়েছে, তার অনেকগুলোতে বিজেপি হেরেছে। কই আমরা তো কখনো ইভিএম বলিনি, আমরা তো কখনো বলিনি যে ওখানে গন্ডগোল করা হয়েছে, চুরি করা হয়েছে। আজকে সেন্ট্রাল ফোর্স আসছে বলে নাকি তৃণমূল ধর্নায় বসেছে, কেন বলুন তো? আপনি এবারকার ভোট কীরকম হবে আপনার মনে হয়? নির্বাচন প্রক্রিয়া খুব ভালো হওয়া উচিত। তৃণমূল গুন্ডারা
দিদির ছত্রছায়ায়, দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা করবে। এই যেমন বললাম কমিক রিলিফ আমাদের অনুব্রতদা, উনি ইন্টারভিউ দিচ্ছেন, পাঁচনের জায়গায় কীভাবে না নকুলদানা তৈরি করেছেন। যে আমাদের যেটা যাত্রা ছিল গণতন্ত্র বাঁচাও যাত্রা, সেটাও হতে দেওয়া হয়নি। মিথ্যে রিপোর্ট ইয়েকে পাঠিয়ে, সুপ্রিম কোর্টকে পাঠিয়ে, অবভিয়াসলি কোর্টের সামনে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট। তো স্টেট যদি এমন একটা রিপোর্ট দেয় যেটা মানে কমপ্লিটলি ওই যাত্রা হলে নাকি পশ্চিমবঙ্গ জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, এরকম যদি একটা রিপোর্ট রায়, নিশ্চয়ই কোনো কোর্ট অবভিয়াসলি কোনো রিস্ক নিয়ে বলবে না যে ভাই করো। তো ভুল রিপোর্ট পাঠানো হয়েছে, পরে প্রমাণিতও হয়েছে যে এর কোনো বেস ছিল না, রিপোর্ট পাঠানো হয়েছে। তো সেগুলো সব কিছু হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ফোর্স সব জায়গায় গিয়ে আমরা যেটা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, যে এত হানাহানি ভারতবর্ষের কোথাও হয় না। এমনকি আমি শুনেছি, জিজ্ঞেসও করেছি, উত্তরপ্রদেশ এবং বিহারে যখন জঙ্গলরাজ চলতো বলে বলা হয়, যেটা তথাকথিত জঙ্গলরাজ, সেই সময়তেও কিন্তু কখনো এরকম হানাহানি হয়নি। এবার আমার তো সময় একেবারে কম, দুটো প্রশ্ন, একটা খুব অস্বস্তিকর প্রশ্ন, আরেকটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা আমি জানতে চাইবো যে আপনার স্বপ্নটা কি। প্রথমে অস্বস্তিকর প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলেন যে রাষ্ট্রমন্ত্রীকে হাফ প্যান্ট মন্ত্রী, হাফ প্যান্ট থেকে এবার ফুল প্যান্ট হওয়ার ইচ্ছে আছে? ভাই, হাফ প্যান্ট পরে যদি এত কাজ করতে পারি, যেখানে ফুল প্যান্ট মন্ত্রীরা যদি আমার সঙ্গে, তার মানে নিশ্চয়ই আমার ক্যাপেবিলিটি খুব ভালো বলতে হবে। আর আমি তো চিরকালই হাফ প্যান্ট পরে, আজ দুপুরবেলায় আমার ওয়াইফকে বলছিলাম যে আই রিয়েলি মিস দোজ ডেজ। একটা দারুণ দামি একটা স্লিপার পরে, একটা সুন্দর শর্টস পরে, একটা ভালো বেল্ট, তার সঙ্গে একটা ক্যাজুয়াল শার্ট পরে সকালে ফ্লাইট ধরতাম, রোদ চশমা পরে। এখন তো সেটা পারি না, ইচ্ছে করলেও পারি না, ফালতু ট্রোলড হয়ে যাবো, সারাদিন লোকে অনেক কিছু বলবে। তো আমি তো হাফ প্যান্ট পরতে চিরকাল ভালোবাসি। আর সুব্রত মুখার্জিকে আমি ফোন করে পরে বলেছিলাম যে আপনি এইরকম, আপনি আপনার পাড়ায় গিয়ে আপনার রক্তদান শিবিরে আমি রক্ত দিয়ে এসেছি গায়ক হিসেবে, এমন কোনো তৃণমূল নেতা তো নেই যাদের জন্য আমি শো করিনি। আর এখন শানের শোতে আসানসোলে আমাকে নেমন্তন্ন করেছে সামনে বসে দেখতে যাব বলে, সেখানেও দুপুরবেলা পুলিশ শানের হোটেল ঘিরে নিয়েছে যে বাবুল সুপ্রিয় যদি আসে আপনার শোয়ের লাইসেন্সই ক্যান্সেল করে দেবো। আলটিমেটলি শান আমায় রিকোয়েস্ট করলে আমি বললাম ভাই এমনি তো তোমার এত বন্ধু, আমার শো নষ্ট করবো না, আমি দুর্গাপুরে গিয়ে ফুচকা টুচকা খেয়ে সিটি সেন্টারের সামনে থেকে ফিরে এলাম। হাফ প্যান্ট ফুল প্যান্ট করতে গেলেও নতুন কাপড় তো কিনতে হয়। আমার তো যা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসই আমায় কাপড়টা কিনে দেবে। তো দেখি না, ওয়েট করে দেখি না। সেটা নীল প্যান্ট তো আমি পরবো না, কাজেই সাদা কাপড়ের সঙ্গে ওটা নীল সাদা হওয়ার কোনো চান্স নেই। ইট ইজ ট্রু যে আমি যখন মানে ফ্লাইটে যাই, বসি, বা প্লেনে বসি, গাড়িতে বসি, ট্রেনে যাত্রা করি, রাস্তাঘাটে নিজেই গাড়ি চালাই, তুমি জানো, নিজেই গাড়ি চালাই, বাইক চালাই, অনেক রকম মানুষের সঙ্গে আমার ইন্টারাকশন হয়। আমি তো যুবরাজ নয় যে আমার 12টা গাড়ির কনভয় যাবে, সব কালো কাঁচ নাকি, সব জায়গায় নাকি খুব নাকি সিকিউরিটি প্রবলেম, তার সঙ্গে জ্যামার ফ্যামার অনেক কিছু যায়। আমি তো নর্মাল মানুষ, আমি যাই। তো আমার অনেক মানুষের তো ইন্টারাকশন হয়। তো তারা কি বলেন সেটা তো আমি দেখি, এবং সেটা দেখি, সেটা যে খুব একটা আনসেভারি নয় সেটা নিশ্চয়ই আমার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছে। আমি যদি রাস্তাঘাটে গিয়ে মানুষের গালাগালি খুব খেতাম, তাহলে তোমাকে এত কনফিডেন্টলি আমি ইন্টারভিউ দিতে পারতাম না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার একেবারে র্যাপিড রাউন্ডে দু একটা প্রশ্ন। কে খুব কাছের, রাহুল সিনহা না মুকুল রায়? দুজনই, কারণ আমরা তিনজনই বিজেপি। ইন্টারভিউ দিতে দিতে বলেছেন যখন ভাবেন ইউ অলওয়েজ থিঙ্ক বিগ, ভেরি বিগ। জীবনের ইচ্ছে কি, প্রধানমন্ত্রী হওয়া না মুখ্যমন্ত্রী হওয়া? টু আর্লি টু থিঙ্ক অল অফ দ্যাট। এখন এই মুহূর্তে বিগ স্বপ্ন হচ্ছে বিগ মার্জিনে জেতা। হ্যাঁ, বিগ মার্জিনে জেতা, এর বাইরে আর কিছু ভাবছি না। আমার দল বিজেপি পশ্চিমবঙ্গে 2021-এ আমরা যে সরকার চেঞ্জ করব, সে তার লক্ষ্যে একটা বড় সেমিফাইনাল জিতুক, এইটাই আমার আশা। একদিন যদি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় কোন কাজটা প্রথম করবেন? প্রধানমন্ত্রী পরে, বরঞ্চ চিফ মিনিস্টার বলো না, যদি একদিনের জন্য চিফ মিনিস্টার করা হয়, সমস্ত আমাদের জেলায় যত জেলা হসপিটাল আছে সবকটাকে ভেঙে অস্থায়ী হসপিটাল বানিয়ে, সবকটাকে ভেঙে প্রত্যেকটা জেলা হসপিটালকে নর্মাল রং করে সেগুলোকে সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাকচুয়ালি বানাবো, যাতে এই মুমূর্ষু রোগীদেরকে দৌড়ে দৌড়ে গাড়ি করে উইদাউট অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলা থেকে তাদেরকে যাতে পিজিআর মেডিকেল কলেজে যাতে তাদের রেফার করতে না করা হয়। এবং নিজের চোখে দেখেছি যে এমআরআই করতে এলে একটা মেশিন খারাপ থাকে আর তাদেরকে নেক্সট বছরের ডেট দেওয়া হয়। নিজের চোখে দেখেছি, কত কেস আমার কাছে আসে। তো প্রথম আমার মনে হয় মানুষের যদি স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে অনুষ্ঠানটা শেষ করব কি করে, কিন্তু আমি জানি এবং আমার মনে হচ্ছে যে টাফ টকের এই অনুষ্ঠানে একটা জিনিস আরও একবার পরিষ্কার হয়ে গেল,
যে বাবুল সুপ্রিয় গায়ক চিরকাল গান গাইবেনই, কিন্তু এই শোতে তাকে আমি গান গাইতে বলবো না। তার কারণ আমরা তাকে একটা পরিপূর্ণ অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেখলাম। 5 বছরে তার অভিজ্ঞতা বেড়েছে তার অন্তর্দৃষ্টি। কিন্তু ভোটে তিনি জিতবেন না হারবেন সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আমি নিশ্চিত বাবুল সুপ্রিয় ভোটে জিতুন বা হারুন, আনন্দে হোক দুঃখে হোক, তার ঠিকানা কিন্তু একটাই থাকবে, সেটা হচ্ছে গান। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের টাফ টকে উপস্থিত হওয়ার জন্য, আমাদের টাফ টকে কথা বলার জন্য। আমার মনে হচ্ছে এর মধ্যে আবার নির্বাচনের মধ্যে আরও অনেকবার দেখা হবে।